সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে পরীক্ষা তো সফলভাবে সম্পূর্ণ হয়েছে। আমার মনে হয় অনেকেই ভালো পরীক্ষা দিয়েছেন। আম, সবাইকে আমি সবার কি বলবো, সবার জন্য শুভকামনা জানাচ্ছি। সবাই যেন যারাই পরীক্ষা ভালো দিয়েছেন সবার পরীক্ষাই ভালো হয়েছে বলে বিশ্বাস করি এবং যাদের আসলে কি বলে ভাগ্য ভালো এবং হচ্ছে আল্লাহ যাদেরকে চাবেন তারা তো চান্স পাবেন। আর যারা যদি চান্স না হয় কোনো কারণে হতাশায় ভেঙে পড়বেন না। আরও তো অনেক পরীক্ষা আছে, যেমন সামনে নার্সিং ভর্তি পরীক্ষা আছে এবং অন্যান্য ভর্তি পরীক্ষাগুলো আছে, সেখানে আপনারা ভালো করবেন। আজকে আমরা সাধারণ জ্ঞানের যে প্রশ্ন ছিল 12টি প্রশ্ন ছিল, এই 12টি প্রশ্ন আমি এখন সমাধান করবার চেষ্টা করব এবং আপনারা হচ্ছে দেখে মিলিয়ে নেবেন যে আপনাদের সাধারণ জ্ঞানে কতটা হলো। আজকের প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে বাংলাদেশে ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য স্থানসমূহের অন্তর্গত হলো কোনটি? এখানে 4টা অপশন দেওয়া ছিল। প্রথমে 2 নম্বর থেকে যাই, লালবাগ কেল্লা। এটি আসলে ইউনেস্কোর যে হচ্ছে হেরিটেজের যে অন্তর্গত যে হচ্ছে যে বাংলাদেশের কি বলে ঐতিহ্যপূর্ণ জায়গাগুলো, তার মধ্যে লালবাগ কেল্লাকে এখনও তারা কোনো কিছুই ঘোষণা করেনি। লালবাগ কেল্লা সেখানে কিন্তু নেই। লালবাগ কেল্লা সেখানে নেই। বাইতুল মোকাররম মসজিদ, এটাও রাজধানীতে, এটাও নেই। ময়নামতি বিহার, এটা কুমিল্লায়, এটাও এখনও নেই। আছে শুধু বাগেরহাট মসজিদ নগরী। আপনারা বুঝেন যে বাগেরহাট হচ্ছে যে খলিফাতাবাদ। বাগেরহাটের পুরনো নাম কিন্তু খলিফাতাবাদ। খলিফাতাবাদ, ঠিক আছে? বাগেরহাটের পুরনো নাম হচ্ছে খলিফাতাবাদ এবং এই জায়গাটিতেই 60 গম্বুজ মসজিদের অবস্থান, ঠিক আছে? এখানে আছে 9 গম্বুজ মসজিদ আছে, 60 গম্বুজ মসজিদ আছে এবং এখানে বেশ কিছু মসজিদ এই বাগেরহাট শহরে আছে, যার কারণে 1985 সালে এই বাগেরহাটকে ইউনেস্কো তারা হচ্ছে এই বাগেরহাটকে কি দিয়েছে? বাগেরহাট মসজিদ নগরী হিসেবে তারা কি দিয়েছে? স্বীকৃতি দিয়েছে। উত্তর হবে বাগেরহাট মসজিদ নগরী। এবং পরের প্রশ্নটি আমরা দেখি, বাংলাদেশের বায়ুর আর্দ্রতা সব থেকে বেশি থাকে কোথায়? ওকে, ফাইন। আপনারা একটা জিনিস দেখেন, এই 4টা অপশনের মধ্যে লেখা আছে ময়মনসিংহে অক্টোবর মাসে, রংপুরে জুন মাসে, সিলেটে মে মাসে, চট্টগ্রামে আগস্ট মাসে। বেসিক্যালি এই 4টা অপশনের মধ্যে আমরা দেখব চট্টগ্রাম যে জায়গাটা, এটি কিন্তু বঙ্গোপসাগরের খুব কাছাকাছি। বঙ্গোপসাগরের কি কাছাকাছি? দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখেন, বঙ্গোপসাগরের কিন্তু সাগরের কাছাকাছি হলো চট্টগ্রাম, ঠিক আছে? কাছাকাছি। একটা বিষয় লক্ষ্য করুন তো, বঙ্গোপসাগরের কাছাকাছি চট্টগ্রাম হওয়ায় বেসিক্যালি এই যে আগস্ট মাসের কথা বলা হয়েছে, এই সময়টা কিন্তু গ্রীষ্মকাল। কী কাল? গ্রীষ্মকাল। বেসিক্যালি গ্রীষ্মকালে যেটি হয় সেটি হচ্ছে মৌসুমি বায়ুর সাথে, মানে বঙ্গোপসাগর থেকে কি বঙ্গোপসাগর থেকে বেসিক্যালি মানে লোকালয়ে, যেখানে বেসিক্যালি হচ্ছে যে লোকালয়ের দিকে বঙ্গোপসাগরের কাছাকাছি যেহেতু চট্টগ্রাম, সেখানে জলীয় বাষ্প কিন্তু কি মৌসুমি বায়ুর সাথে ভেসে আসে। সঙ্গত কারণে চট্টগ্রামে আগস্ট মাসে বায়ু বেশি আর্দ্র থাকে। কি থাকে? বায়ু বেশি আর্দ্র থাকে। আমরা ভাববো যে ময়মনসিংহের কাছে কিন্তু কোনো সাগর নেই, রংপুরের কাছাকাছি কোনো সাগর নেই, সিলেটের কাছাকাছি কোনো সাগর নেই, সমুদ্র হচ্ছে চট্টগ্রামের কাছাকাছি। এবং আমি তো বললাম মৌসুমি বায়ুর সাথে গ্রীষ্মকালে জলীয় বাষ্প কিন্তু একদম বঙ্গোপসাগর থেকে চট্টগ্রামের দিকে ভেসে আসে এবং মানে লোকালয়ের দিকে ভেসে আসে, যার কারণে এখানে বেশি আর্দ্রতা থাকে। কোন মাসে? আগস্ট মাসে চট্টগ্রামে বেশি আর্দ্রতা থাকে। বাংলাদেশ যে প্রাণী ভৌগোলিক অঞ্চলে অবস্থিত তার নাম কি? প্রাণী ভৌগোলিক অঞ্চলে আসলে বিভিন্ন অঞ্চল অবস্থিত। প্রাণী ভৌগোলিক বলতে মানে যেখানে সব থেকে কি বলে বিভিন্ন প্রাণীর অভয়ারণ্যগুলো থাকে, ঠিক আছে? বেসিক্যালি আফ্রিকা থেকে শুরু করে এইদিকে ইন্দোনেশিয়া পর্যন্ত, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফ্রিকার কিছু দেশ এবং ইন্দোনেশিয়া পর্যন্ত আসলে এটা ওরিয়েন্টাল অঞ্চল। যেমন আমাদের বাংলাদেশের হচ্ছে সুন্দরবন, সেখানে কিন্তু আমরা জানি যে ম্যানগ্রোভ বন, সেখানে কিন্তু অনেক ধরনের হরিত প্রজাতির মানে বিভিন্ন প্রজাতির কিন্তু প্রাণীদের বসবাস আছে। আমরা জানি যে সেখানে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারেরও বসবাস আছে, সেখানে বানরের বসবাস আছে, সেখানে বিভিন্ন সরীসৃপের বসবাস আছে, সেখানে বিভিন্ন প্রজাতির বিভিন্ন প্রাণীর বসবাস আছে।
তো এটিও কিন্তু আমাদের বেসিক্যালি সুন্দরবন এবং হলো যে চট্টগ্রামের কিছু বনাঞ্চল, পার্বত্য চট্টগ্রামের, সেগুলো কিন্তু ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্গত। এই জন্য বলা হয়েছে বাংলাদেশ যে প্রাণী ভৌগোলিক অঞ্চলে অবস্থিত তার নাম হলো ওরিয়েন্টাল অঞ্চল। তাহলে এই জিনিসগুলো হবে না। ওরিয়েন্টাল অঞ্চলে কিন্তু বাংলাদেশের প্রাণী ভৌগোলিক অবস্থান। পলাশির যুদ্ধ সংগঠিত হয় যে সালে? আমরা জানি যে 1757 সালে 23 জুন, 1757 সালের 23 জুন পলাশির যুদ্ধ কিন্তু সংগঠিত হয়। 23 জুন পলাশির যুদ্ধ কিন্তু সংগঠিত হয়, ঠিক আছে? এবং নবাব সিরাজউদ্দৌলার কিন্তু পরাজয় হয় এখানে। পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল 1757 সালের 23 জুন। ভারতের বর্তমান যে মুর্শিদাবাদ জেলা, সেখানকার ভাগীরথী নদীর তীরে এই যুদ্ধ কিন্তু সংগঠিত হয়েছিল। এবং সেখানে কার পরাজয় হয়েছিল? আমাদের বাংলার শেষ স্বাধীন নবাব, নবাব সিরাজউদ্দৌলার কি হয়েছিল? পরাজয় হয়েছিল। এবং ব্রিটিশরা কিন্তু সেখান থেকেই তারা কি এই বাংলাকে শাসন করা শুরু করে। এরপরে দেখি ভূমিকম্পের সৃষ্টি হয় কোথায়? এটা আমরা সবাই জানি, খুবই সহজ প্রশ্ন ছিল। টেকটনিক প্লেটের সীমানায় বেসিক্যালি ভূমিকম্পের কি হয়? সৃষ্টি হয়। এটা আমরা সবাই জানি, টেকটনিক প্লেটের সীমানায় ভূমিকম্পের সৃষ্টি হয়। এর পরের প্রশ্নটা দেখি, বাংলাদেশে অধিক আম উৎপাদনকারী জেলার নাম কি? আমরা সবাই কনফিউশনে থাকি যে আম উৎপাদনকারী সর্বোচ্চ জেলা, সর্বশ্রেষ্ঠ জেলা নওগাঁ হবে, চাঁপাইনবাবগঞ্জ হবে, নাকি হচ্ছে কি রাজশাহী হবে। এখানে চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ কিন্তু অপশনে নেই, এখানে রাজশাহী। আমরা জানি যে বৃহত্তর রাজশাহীতে কিন্তু চা আমের উৎপাদনটা বেশি হয়। রাজশাহীতে হয়, নওগাঁয় হয় এবং চাঁপাইনবাবগঞ্জে হয়। বেসিক্যালি চাঁপাইনবাবগঞ্জ কোনো কোনো বছর এগিয়ে থাকে, কোনো বছর নওগাঁ এগিয়ে থাকে, আবার কোনো বছর রাজশাহী এগিয়ে থাকে। তো যদি নর্মালি এখন আমের জন্য শ্রেষ্ঠ জেলা নওগাঁ, যেহেতু নওগাঁ অপশনে নেই, সো সেক্ষেত্রে আমরা রাজশাহীকে দাগাবো, যেহেতু বৃহত্তর রাজশাহীর কথা আমরা জানি। তাহলে আম উৎপাদনকারী শ্রেষ্ঠ জেলা কি? রাজশাহী। এর পরের প্রশ্নটা দেখি, ভারতের চিকেন নেক করিডোর সন্নিহিত বাংলাদেশের অন্যতম জেলার নাম কি? একটু ট্রিকি করে দিয়েছে, কারণ আমরা জানি যে চিকেন নেক, কিন্তু এই চিকেন নেক ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলে যাওয়া যায়। ভারতের উত্তর পূর্বাঞ্চলে কিন্তু এই চিকেন নেক ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলে, উত্তর পূর্বাঞ্চল, ভারতের উত্তর পূর্বাঞ্চলের যে সেভেন সিস্টার্স, কি সাত বোন রাজ্য অথবা সেভেন সিস্টার্স, ঠিক আছে? সেভেন সিস্টার্স, সেভেন সিস্টার্সের যে রাজ্যগুলো, সেখানে যাওয়ার জন্য ভারত কিন্তু এই চিকেন নেক ব্যবহার করে। এই চিকেন নেকে কিন্তু হচ্ছে দুইটা দেশের কিন্তু সীমানা কিন্তু সম্পর্কিত। চিকেন নেকটা দিয়ে যখন হচ্ছে ভারত তার ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যে যায়, তখন এই পঞ্চগড়ের দিক থেকে বাংলাদেশের এই পঞ্চগড়ের সীমানাটা থাকে এবং ওইদিকে হচ্ছে নেপালের একটা সীমান্ত থাকে। সো এই জায়গাটা কিন্তু চিকেন নেকের হচ্ছে যে অবস্থান। তাহলে আমরা বলবো পঞ্চগড়। আমরা জানি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি? আমরা তখন বলি পঞ্চগড়। সেই তাহলে কি, যেহেতু উত্তরের দিকেই হচ্ছে চিকেন নেক অবস্থিত বাংলাদেশের, তাহলে কি বাংলাদেশের সর্বোচ্চ উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়, এবং পঞ্চগড়ের কাছাকাছি কিন্তু ভারতের চিকেন নেক করিডোরের অবস্থান। এর পরের প্রশ্ন দেখি, একজন মেডিকেল, আচ্ছা আমরা জানি যে এবারই নতুন সংযোজন হয়েছে মেডিকেলে মানবিক গুণাবলী, তাই না? যে একজন চিকিৎসকের মানবিক গুণাবলী আসলে কেমন হয় সেটিকে প্রায়োরিটি দিয়ে, সেটিকে সর্বাগ্রে রেখে কিন্তু এবার প্রশ্ন করা হয়েছে। প্রশ্ন হলো, একজন মেডিকেল শিক্ষার্থী কোর্সের মাঝপথে এসে পড়াশোনার চাপে গুরুতরভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ে। ভাবেন, মেডিকেল শিক্ষার্থী মেডিকেলে চান্স পাওয়ার পর কিন্তু, মানে মেডিকেল ভর্তি পরীক্ষার্থীর কথা কিন্তু বলে নাই, বলেছে একজন মেডিকেল শিক্ষার্থী, মানে মেডিকেলে চান্স পাইলেই তো মেডিকেল শিক্ষার্থী। একজন মেডিকেল শিক্ষার্থী যে কোর্সগুলো বেসিক্যালি পড়ে, কোর্সের মাঝপথে এসে পড়াশোনার চাপে গুরুতরভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ে, মানে কি সে কি নিজেকে নিস্তেজ মনে করে অবসাদগ্রস্ত হয়ে পড়ে, তার উচিত কি? অতিরিক্ত পরিশ্রম কি সে এড়িয়ে চলবে? না, পরিশ্রম তো আসলে করতেই হবে, শরীর বুঝে তো পরিশ্রম করতে হবে। শিক্ষকের সাহায্য নেবে, বিশ্রামের ব্যাপারে সচেতন হবে এবং ভর্তির আগে এ শিক্ষার চাপ বিষয়ে সচেতন হওয়া। না, এটি তো আসলে কোনো ক্রমেই হচ্ছে যে যায় না। এবং অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলা, সেটিও তো আসলে পরিশ্রম তো করতেই হবে। জীবনের সাফল্যের মূল চাবিকাঠি তো পরিশ্রম। তারপরে বিএসসির মধ্যে অনেকে কনফিউশন লাগাবে যে শিক্ষকদের সাহায্য নেবে নাকি বিশ্রামের ব্যাপারে সচেতন হওয়া। একটু বুঝেন, একজন মেডিকেল শিক্ষার্থী কোর্সের মাঝপথে এসে পড়াশোনার চাপে গুরুতরভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়া,
দেখেন একবারে কন্টিনিউয়াসলি যদি আপনি পড়তে থাকেন, কন্টিনিউয়াসলি যদি আপনি পড়তে থাকেন, কন্টিনিউয়াসলি যদি আপনি পড়তে থাকেন, তাহলে কিন্তু আপনি কি হবেন, আপনি কিন্তু হচ্ছে মানসিকভাবে অবসাদগ্রস্ত হবেন। সেক্ষেত্রে হ্যাঁ, আপনি শিক্ষকের সাহায্য নিলে কি বলবে যে ঠিক আছে একটু মানসিকভাবে আপনি একটু ইয়ে থাকেন, ফিট থাকেন। তো সে তার থেকেও বড় কথা হলো একজন যেহেতু মেডিকেলের শিক্ষার্থী, সে হচ্ছে সম্ভাব্য ডাক্তার হতে চলেছেন, তাকে অবশ্যই বিশ্রামের ব্যাপারে সচেতন হতে হবে, বিশ্রাম নিতে হবে। সারাদিন যদি আপনি একটানা পড়েন, কখন বিশ্রাম নিতে হবে এবং কখন পরিশ্রম করতে হবে সেটার তো একটা সামঞ্জস্যতা একজন মেডিকেলের শিক্ষার্থী বেশি ভালো বুঝবে, যারা আমরা সাধারণ শিক্ষার্থী তাদের থেকেও। সো মেডিকেলের শিক্ষার্থী অবশ্যই বিশ্রামের ব্যাপারে সচেতন থাকবেন, তাহলে তার এই মানসিকভাবে যে অবসাদগ্রস্ত অবস্থা সেটি কিন্তু হবে না। 9 নম্বর প্রশ্ন দেখেন যে একজন শিক্ষার্থী নিজে পরীক্ষায় অকৃতকার্য হলেও, মানে ফেল করলেও বন্ধুর সফলতায় তাকে অভিনন্দন জানালো, সে একজন কি? ভালো করে বুঝেন তো। নির্বাচন হয় আপনার এলাকায়, ধরেন যে দুইজন চেয়ারম্যান প্রার্থী, দুজনের জিতে যাওয়ার সম্ভাবনা, একজন জিতে গেল, তো আরেকজন কি মন খারাপ করে কিছু বলবে না? হেরে গেল, সে গিয়ে যদি যে জিতে গেল তাকে যদি গিয়ে কি জানায়, কনগ্রাচুলেশন করে তাকে যদি অভিনন্দন জানায়, সেটি নিঃসন্দেহে সৌজন্যপূর্ণ ব্যক্তি। সৌজন্যপূর্ণ বলতে কি, একজন মানুষ আরেকজনের প্রতি একটা সম্মান বোধ দেখাবে যে না, উনি তো মানে সুন্দরভাবে জিতে আসছে নির্বাচনের মাধ্যমে। সো যেহেতু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, আমি হেরে গেছি, এটা ডাজেন্ট ম্যাটার, আমি হেরে গেছি কিন্তু সে তো জিতে গেছে আসলে, সে তো, তাকে তো মানুষ চেয়েছে। সো তাকে সৌজন্যতার জায়গা থেকে আমরা কি মানে যে হেরে গেল সে যদি গিয়ে তাকে কনগ্রাচুলেশন জানায়, শুভকামনা জানায় এবং অভিনন্দন জানায়, সেটা সৌজন্যপূর্ণ ব্যক্তি। ঠিক একইভাবে তুমি এবং তোমার বান্ধবী, অথবা সরি আমি তুমি বলে ফেললাম, আপনি এবং আপনার বন্ধু বা বান্ধবী, আপনি কোনো কারণে হেরে গেছেন, আরেকজন জিতে গেছে, মানে কি পরীক্ষায় মেধার কারণে, হয়তো আপনার কপালে লেখা ছিল না অথবা কোনো ত্রুটির কারণে হয়নি, কিন্তু আপনার ম্যাচিউরিটির পরিচয় হচ্ছে যদি তাকে আপনি অভিনন্দন জানান, এটা কিন্তু ম্যাচিউরিটির পরিচয়, মানে তার সফলতাকে অবশ্যই আপনাকে কি, তার মেধার যে যোগ্যতা সেটাকে সম্মান দেখানো, এটি হলো সৌজন্যপূর্ণ ব্যক্তি। নিরপেক্ষ ব্যক্তি তো প্রশ্নই আসে না, সহানুভূতিশীল ব্যক্তি হয় না, সৎ ব্যক্তি হয় না। ঠিক আছে। আচ্ছা, 10 নম্বরে দেখেন এই প্রশ্নটা কিন্তু গত বছর হচ্ছে বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞানটা এসেছিল, এবার হুবহু তুলে দিয়েছে। চট্টগ্রামের শাহাদত বরণকারী জুলাই শহীদ কে? আপনি বুঝেন তো, আবু সাইদ তো রংপুরের, তাই না? আবু সাইদ রংপুরের, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল, সে ওখানে মারা গেছে। এবং মীর মুগ্ধ কিন্তু ঢাকায় পানি 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 করে কি, সে কিন্তু ওই যে পানি লাগবে পানি বলে মারা গেলেন। আর ওয়াসিম আকরাম, সে কিন্তু যদিও রাজনৈতিক দলের কথা বলি, বিএনপি দাবি করে সে ছাত্র দলের একজন ডেডিকেটেড হচ্ছে একজন কর্মী ছিল, এবং তিনি এই ওয়াসিম আকরাম কিন্তু চট্টগ্রামে মারা যান। কোথায় মারা যান? চট্টগ্রামে মারা যান। ঠিক আছে। এবং আমরা জানি যে সে ছাত্র দলের একজন কর্মী ছিল, ছাত্রদল বিএনপির রাজনৈতিক ছাত্র সংগঠন, ছাত্র দলের একজন কর্মী ছিলেন। 11 নম্বর দেখি, সম্পত্তি নিয়ে বিরোধে লিপ্ত আরমান ও সালমান দুই ভাই, ভালো বন্ধু হিসেবে কারো উচিত? ধরেন যে আপনার দুজন, আপনার সম্পত্তি নিয়ে বিরোধে লিপ্ত হচ্ছে আরমান এবং সালমান দুই ভাই, ঠিক আছে, ভালো বন্ধু হিসেবে কারো উচিত কি করা? আপনি মনে করেন আরমানের বন্ধু অথবা সালমানের বন্ধু, তাহলে আপনি যদি আরমানের বন্ধু হন, কথা কথা, তাহলে কি আরমানের পক্ষ নেবেন? অথবা সালমানের বন্ধু হলে কি সালমানের পক্ষ নেবেন? এটা কি ম্যাচিউরিটি? না। এটা কি করতে হবে? দুর্বলের পক্ষ নেবেন? না, দুর্বল সবল বলতে কিছু নাই, এটা হলো বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতা করবেন। মানে কে সবল কে দুর্বল সেটাও ব্যাপার না, যেটা একদম ন্যায্য আপনি এটা করবেন, বিরোধটাকে নিষ্পত্তি করে মধ্যস্থতা হিসেবে তাদের কি পাশে দাঁড়াবেন এবং বিরোধটাকে মিটিয়ে ফেলবেন, মিটিগেট করে ফেলবেন। আরেকটা প্রশ্ন দেখেন, ক্রিকেটার মুশফিকুর রহিম তার ১০০তম টেস্ট ম্যাচে একটি সেঞ্চুরি করেন, তার এই সাফল্যের পেছনে রয়েছে তার ক্রিকেট বিষয়ে জ্ঞান, দলীয় সহযোগিতা, কঠোর অনুশীলন, সহজাত প্রতিভা। দেখেন ক্রিকেট বিষয়ে জ্ঞান তো অনেকেরই আছে, আপনারও আছে, আমারও আছে, সেই জন্য কি আমি মানে মুশফিকুর রহিমেরও আছে, সেই জন্য কি মুশফিকুর রহিম কি ১০০তম ম্যাচে সেঞ্চুরি করবে? এটা তার যোগ্যতা। এবং দলীয় সহযোগিতা তো থাকেই, তার ছিল কঠোর অনুশীলন, দিনের পর দিন কঠোর অনুশীলন ছিল, সঙ্গত কারণে কিন্তু তিনি জিতে গেছেন। তো এই 12টি প্রশ্নই আসলে এবার সাধারণ জ্ঞান হিসেবে থেকেছে, যদিও 15টি প্রশ্ন থাকবার কথা। মানে আমার মনে হয় যে কিছু প্রশ্ন বিজ্ঞানের ভেতরেও কিছু সাধারণ জ্ঞানের স্টাইলের কিছু প্রশ্ন আসছে, সেগুলো হয়তো জীববিজ্ঞানের সমাধান করা হবে। বেসিক্যালি এই 12টি প্রশ্ন ছিল এবারের মেডিকেলের সাধারণ জ্ঞান। আশা করি সবার সাধারণ জ্ঞান প্রশ্ন পরীক্ষা ভালো হয়েছে। যারা খারাপ করেছেন তাদের জন্য শুভকামনা, তারা ভেঙে পড়বেন না, সামনে আরও বিভিন্ন প্রতিযোগিতায় আপনাদের মেধা এবং আপনাদের হচ্ছে যে নিজের যে
যেটা দেয়ার সর্বোচ্চ দেয়ার সেটা অবশ্যই সেখানে অর্জিত হবে বলে আমি বিশ্বাস করছি এবং মনে করছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।